আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা। আজকে আমরা কথা বলবো এমআরআই নিয়ে। তো এমআরআই এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল টপিক অফ রেডিওলজি এন্ড ইমেজিং পার্ট 1 পরীক্ষার জন্য। আপনি দেখবেন প্রতি বছর এই এমআরআই থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসে, কিন্তু লাকিলি বলবো নাকি আনলাকিলি বলবো যে এই বছরে মাত্র একটা কোশ্চেন এসেছে। এটার প্লাস মাইনাস পয়েন্ট আছে। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ঠিক আছে এমআরআই যারা পড়ে নাই তারা বেঁচে গেছে, বাট মাইনাস পয়েন্ট হচ্ছে এমআরআই থেকে কিন্তু কোশ্চেনগুলো একদম সিলেক্টেড কোশ্চেন। এই কোশ্চেনগুলোই প্রতি বছর আসে, এই টপিকগুলোই প্রতি বছর আসে। সো যদি আপনারা ভালো করে এই টপিকগুলোই পড়তে পারেন ইনশাল্লাহ আর কিছুই কিন্তু আপনাদের এক্সট্রা পড়া লাগবে না, ঠিক আছে? তো এমআরআই পড়ার জন্য, এমআরআই পরীক্ষার জন্য আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এমআরআই মেড ইজি। এই বইটা আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এমআরআই মেড ইজি এই বইটা আপনাকে পড়তে হবে। এটার হচ্ছে 3rd এডিশন এখন বাজারে এসেছে। 3rd এডিশনের সাথে এই 2nd এডিশনের ডিফারেন্স কিন্তু খুবই কম, এবং এই ডিফারেন্স কিন্তু কোনো মানে এমন না যে খুব ওই ডিফারেন্স যেটুকু আছে ওখান থেকেই কোশ্চেন আসে, ব্যাপারটা এটা না, ঠিক আছে? সো আপনারা যাদের কাছে এমআরআই মেড ইজির 2nd এডিশনটা আছে তারা 2nd এডিশনও পড়তে পারেন, আর যারা যদি নতুন করে কিনেছেন 3rd এডিশন তারা 3rd এডিশনও পড়তে পারেন। এটা কোনো একটা মানে কোনো গ্রস কোনো মিস্টেক না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো এমআরআই আমাদের কিন্তু 2টা ক্লাস। একটা হচ্ছে ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা এমআরআই মেড ইজির কিছু বইয়ের কিছু অংশ কভার করব, 2nd ক্লাসে আমরা বইয়ের কিছু অংশ কভার করব, ঠিক আছে? সো আপনারা এমনও হতে পারে যে ফার্স্ট ক্লাসের কিছু অংশ এবং 2nd ক্লাসের কিছু অংশ ওভারল্যাপ করতে পারে। সো আপনারা যদি এমআরআইতে ভালো করতে চান কি কি করতে হবে? একটা হচ্ছে এমআরআই মেড ইজি বইটা অবশ্যই পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে আমি যে টপিকগুলো বলে দিব এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। চাইলে আপনারা হাইলাইট করে নেবেন বইয়ের মধ্যে, আমি অলরেডি আপনাদের জন্য পিডিএফে হাইলাইট করে নিয়ে এসেছি, ওইটাই আপনারা হাইলাইট করে নেবেন। 3 নাম্বার যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এই যে পরীক্ষাটা 2টা দিবেন, একটা হচ্ছে এমআরআই পার্ট 1 পার্ট 2, 2 দিনের যে 2টা পরীক্ষা, এই 2টা পরীক্ষা খুব সিনসিয়ারলি দিবেন। সিনসিয়ারলি দেওয়ার পর পরীক্ষা 2টার কোশ্চেন খুব সিনসিয়ারলি মানে সলভ করবেন। যদি যেগুলো ট্রু সেগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, যেগুলো ফলস সেগুলো কেন ফলস সেটা আপনি আইডেন্টিফাই করে রাখবেন। খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই এমআরআই থেকে প্রতি বছর 3 থেকে 4টা কোশ্চেন আসে, এর বেশিও আসে। আমি 6টা কোশ্চেনও দেখেছিলাম, কিন্তু এই বছর একটা কোশ্চেন এসেছে, বাট ইট ইজ নট দ্য এক্সাম্পল যে এই বছর একটা এসেছে প্রতি বছর একটা আসবে। সো আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে চ্যাপ্টারের শুরুতে কিছু অ্যাব্রিভিয়েশন আছে। আমি আপনাদেরকে যেটা বলবো এই অ্যাব্রিভিয়েশনগুলা যেটা আপনার চ্যাপ্টারের একদম শুরুতে আছে, এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? কারণ কি একই 2বার এই অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন আসছে। সাপোজ ধরেন দিছে এফওবি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এফওবি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এডিসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিআরই, কথা বুঝছেন? তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমাকে অ্যাব্রিভিয়েশনটা মুখস্থ করা। ওকে, এটা এই পেজ আমাদের দরকার নাই, আমরা নিচে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি চ্যাপ্টারের ইন্ডেক্স মানে কন্টেন্টে। হ্যাঁ, কন্টেন্টের আমরা যখন এই বইটা আমরা পড়বো, আমরা এই বইটাকে মোটামুটি 2টা ভাগে ভাগ করে নিব। আজকে আমরা যতটুকু পারি কভার করব, নেক্সট ক্লাসে আমরা মানে তার থেকে বাকিটুকু কভার করব। আমরা তাড়াহুড়া করব না। এবং আমি আপনাদেরকে বারবার বলতেছি যখন আপনি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে কিছু কিছু কোশ্চেন ওভারল্যাপ হয়েছে, কিছু কিছু টপিক ওভারল্যাপ হয়েছে। সো ওই ওভারল্যাপিং দেখে ভয় পাবেন না, আচ্ছা আপু তো এটা পড়াই নাই, বাট এবার না পড়াইলে পরের বার সেটা আমি আপনাদেরকে বলে দিব। সো এটা নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1টা খুব ভালো করে আমরা পড়বো, ঠিক আছে? নেক্সট আসি, চ্যাপ্টার 2টা আমরা ভালো করে পড়বো, চ্যাপ্টার 3, ঠিক আছে? চ্যাপ্টার 3 পর্যন্ত আমরা ইন ডিটেলস পড়বো একদম ভালো করে। চ্যাপ্টার 4 মোটামুটি ভালো করে পড়বো, মোটামুটি ওকে। চ্যাপ্টার 5 থেকে বাকি চ্যাপ্টারগুলো আমরা মোটামুটি জাস্ট টাচ করে যাব, ঠিক আছে? নেক্সট চলে আসি নিচের দিকে। চ্যাপ্টার 8 আমরা একটু ভালো করেই পড়বো। চ্যাপ্টার 8 আমরা কিন্তু
ভালো করে পড়বো। নিচে চলে আসি, চ্যাপ্টার 9টাও আমরা খুব ভালো করে পড়বো, ঠিক আছে। নিচে নিচে চ্যাপ্টার 10টাও আমরা খুব ভালো করে পড়বো। ওকে, নিচে চলে আসি। আচ্ছা, এরপর বাকি চ্যাপ্টারগুলো আমরা শুধু টাচ করব, ঠিক আছে। যে ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে ইন ডিটেলস আমার লাগবে না, আপনাকে বুঝতে হবে, আপনাকে রেডিও ফিজিক্স অফ এমআরআই পড়তে হবে, এবং এটা মাথায় এমআরআইটা নিয়ে, এমআরআই রেডিও ফিজিক্সের এই টপিকটা নিয়ে, সাথে তো সিটি, আলট্রাসাউন্ড, বাকি রেডিও ফিজিক্সের বাকিগুলা পেপার 1-এর মানে অ্যানাটমি, বায়োস্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, সব কিছু মাথায় নিয়ে যেতে হবে। সো যতটুকু বলবো ততটুকু আপনি মাথায় নিয়ে যাবেন। আপনি যদি অনেক পড়তে চান তাহলে দেখবেন আপনি পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাবেন। আচ্ছা, চলে এসেছে আমরা চ্যাপ্টার 1-এ। ওকে, আমাদের চ্যাপ্টার 1-এর নাম কি? আমাদের চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে বেসিক প্রিন্সিপাল। প্রথম ধরেন একটা পেশেন্ট আপনার কাছে এমআরআই করতে আসছে, তাহলে আমার প্রথম কাজ কি হবে তাকে বলেন তো? আমার প্রথমে কাজ হবে চারটা স্টেপ করার পর আমি তার এমআরআই ফিল্ম পাবো, ঠিক আছে। তাই ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে প্লেসিং দ্য পেশেন্ট ইন দ্য ম্যাগনেট। পেশেন্টটাকে কোথায় রাখবো? ম্যাগনেটের ভিতরে রাখবো। দেন হোয়াট ইজ দ্যাট ম্যাগনেট? ওই ম্যাগনেটটা হচ্ছে যে মেশিনটা। তাহলে এমআরআই মেশিনের মধ্যে একটা পেশেন্টকে রাখবো, এটাকে আমি বলতে পারি প্লেসিং দ্য পেশেন্ট ইন দ্য ম্যাগনেট, মানে ম্যাগনেটটার ভিতরে পেশেন্টটাকে আমি কি করব? রাখবো। ওকে ওকে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সেন্ডিং রেডিও ফ্রিকোয়েন্সি পালস বাই কয়েল। এখন আপনি আমাকে বলেন, পেশেন্টটাকে আপনি যখন একটা রুমে ঢুকেন সিটি স্ক্যান করতে, আলট্রা করতে, মেমো করতে, এক্স রে করতে, এমআরআই হোয়াট এভার, আপনি যখন ঢুকেন তখন আপনাকে কি করা হয়? প্রথমে একটা টেবিলের মধ্যে শুয়ে, মানে বেডের মধ্যে বলে যে আপনি এখানে শুয়ে পড়েন, বলে না? তাহলে দিস ইজ দ্য প্লেসিং দ্য পেশেন্ট ইন দ্য ম্যাগনেট। আচ্ছা, শুয়ে পড়লেই কি আপনার রিপোর্ট হয়ে যায়? না, আপনাকে আমার এখন দিতে হবে সিগনাল, যে আমি এই পেশেন্টের ব্রেইনের এমআরআই করতে চাই। তাহলে দিস ওয়ান ইজ কল্ড সেন্ডিং রেডিও ফ্রিকোয়েন্সি পালস বাই কয়েল। রেডিও ফ্রিকোয়েন্সি পালস পাঠাবো কি দিয়ে? কয়েল দিয়ে। তাহলে হুইচ কয়েল? বাই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। কয়েলটার নাম কি? রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। তাইলে আমি কয়েল মানে কি? কয়েল হচ্ছে একটা তারের কুণ্ডলী, ঠিক আছে, একটা তার। আমরা যে কোনো সময়, আমি যখন আলট্রা করি তখন আমরা কি করি? প্রোব ইউজ করি। প্রোব দিয়ে কি করি? আমি দেখি পেশেন্টের পেটের মধ্যে কি অবস্থা, আমরা এরকম ট্রান্সডিউসার ইউজ করি, ওটাকে আমরা প্রোবও বলি। তাহলে ঠিক এরকম রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে পেশেন্টের সিগন্যাল পাঠাবো, পেশেন্টের বডিতে কি পাঠাবো? সিগন্যাল পাঠাবো, ঠিক আছে। এখন সিগন্যাল পাঠালে কি আমার কাজ শেষ? নো, আমাকে তো রেজাল্টটা অ্যাকসেপ্ট করতে হবে, রেজাল্টটা রিসিভ করতে হবে। তাহলে রিসিভিং দ্য সিগন্যাল ফ্রম দ্য পেশেন্ট বাই কয়েল, সেটাও আমি রিসিভ করব কি দ্বারা? কয়েল দ্বারা। তাহলে সেন্ডিং দ্য সিগন্যাল বাই কয়েল, রিসিভিং দ্য সিগন্যাল বাই কয়েল। তাহলে ব্যাপারটা কেমন হলো? আমি একটা জিনিস পাঠাইলাম, আবার সেটার রেজাল্টটা ইন রিটার্নে কালেক্ট করলাম, ঠিক আছে। ওকে, তারপর কি করবো? পেশেন্টটা কি শোয়াই রাখবো এরকম? পেশেন্টটাকে চলে যাইতে বলবো না। আর এই সিগন্যাল দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে ইমেজ। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দিস সিগন্যাল ইনটু দ্য ইমেজ। আমি এই সিগন্যালটাকে ইমেজে ট্রান্সফর্ম করব। তাহলে ট্রান্সফরমেশন অফ সিগন্যাল ইনটু ইমেজ বাই কমপ্লেক্স প্রসিডিউর ইন দ্য কম্পিউটার। তাহলে কম্পিউটারের মাধ্যমে, কমপ্লেক্স প্রসিডিউরের মাধ্যমে এই ইমেজটাকে এই সিগন্যালটাকে আমি ইমেজে ট্রান্সফর্ম করব, এবং সেটা পরবর্তীতে আমি পেশেন্টকে ডেলিভারি দিব, যে আপনার রিপোর্ট, আপনার ফিল্ম। তারপর আমরা রেডিওলজিস্ট ওই ফিল্মটা দেখে রিপোর্ট করব। তাহলে বেসিক থিং তাহলে 3-4টা। সেটা হচ্ছে একটা পেশেন্টকে আমি আমার কাছে এমআরআই করতে আসছে, পেশেন্টটাকে আমি শোয়াবো, শোয়ানোর পর তার বডির মধ্যে আমি সিগন্যাল পাঠাবো, সেন্ডিং সিগন্যাল, যে ওয়েদার তার বডির মধ্যে কি সমস্যা সেটা দেখতে হবে। কি দিয়ে সিগন্যাল পাঠাবো? বাই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। আচ্ছা, সিগন্যাল পাঠাই দিলাম, এখন ওয়েট করব, ঠিক আছে, ওয়েট করব, সিগন্যালটার তো একটা রেজাল্ট দিবে। এখন রিসিভিং দ্য সিগন্যাল বাই কয়েল। এই কয়েল থেকে সিগন্যালটা আমি আবার কি করব? রিসিভ করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সিগন্যালটাকে এখন ইমেজে ট্রান্সফর্ম করব। এই সিগন্যালটাকে ইমেজে ট্রান্সফর্ম করার জন্য আমার কি লাগবে? আমার কম্পিউটার লাগবে, এবং কম্পিউটারে একটা কঠিন ম্যাথমেটিক
প্রসেসের মাধ্যমে এই সিগন্যালটাকে আমি ইমেজে ট্রান্সফর্ম করব। এই কঠিন ম্যাথমেটিক যে প্রসেস, দিস ইজ কল ফোরিয়ার ট্রান্সফরমেশন। আমরা পরে আসতেছি। জাস্ট আপনাকে পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে বাই হুইচ প্রসেস আপনি সিগন্যালটাকে ইমেজে ট্রান্সফর্ম করেছেন, তাহলে আপনি বলবেন বাই ফোরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তাইলে নেক্সট আমরা নিচে চলে আসি। ওকে, প্রেজেন্ট MRI is based on proton imaging. Proton is positively charged particle in the nucleus of every atom. Since hydrogen ion has only one particle, that is proton, it is equivalent to a proton. Most of the signal on clinical MR image comes from water molecules that are mostly composed of hydrogen. ওকে, এরপর সায়েন্টিস্টরা চিন্তা করলো যে আপনি দেখেন আমরা যখন আলট্রা করি, আমরা কাকে বেস করে আলট্রা করি আপনারা কি জানেন? সেটা হচ্ছে আলট্রাসাউন্ড। ঠিক আছে, আলট্রাসাউন্ডকে আমরা বেস করে, মানে সাউন্ডটাকে বেস করে আমরা কিন্তু আলট্রা করি। আমরা যদি সিটি করি, আমরা কি বেস করে করি বলেন তো? সিটি ইজ দ্য গ্রেটার মানে লার্জার ভার্সন অফ এক্স রে, তাই না? তাহলে আমরা এখানে রেডিয়েশনটাকে ফোকাস করি। ঠিক আছে, এক্স রে রেডিয়েশনটাকে ফোকাস করি। তাহলে হোয়াট অ্যাবাউট MRI? MRIতে আমরা কি কাকে ফোকাস করে MRI করি বলেন তো? সেটা হচ্ছে প্রোটন। এখন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে মানুষের বডিতে মোটামুটি 70% হচ্ছে পানি। ঠিক আছে, আর পানি যদি 70% হয় তার মানে হাইড্রোজেন 70। মানে পানি তো তৈরি হয় কি দিয়ে? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে, তাই না? তাহলে মানুষের বডিতে যদি হাইড্রোজেন এত অ্যাবান্ডেন্ট থাকে, তাহলে কেন না আমরা হাইড্রোজেনকে টার্গেট করে আমরা ছবি নিই। তাহলে MRI ইজ বেসড অন প্রোটন ইমেজিং। প্রোটন দ্যাট ইজ হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন মানে হচ্ছে H+ মানে প্রোটন ইমেজিং। ওকে, হাউ টু প্রোটন হেল্প ইন ইমেজিং? কিভাবে প্রোটন আমাদেরকে হেল্প করে ইমেজ নিতে? প্রোটন আর পজিটিভলি চার্জ অ্যান্ড হ্যাভ রোটেটরি মুভমেন্ট কল স্পিন। ভালো করে শুনেন, তাহলে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ। আমরা তো বললাম হাইড্রোজেন মানে প্রোটন, আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, এবং এই প্রোটনগুলো সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই যে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, দিস ইজ কল স্পিন, SPIN, স্পিন। ওকে, এনি মুভিং চার্জ জেনারেট কারেন্ট। আমরা জানি যে কোনো জিনিস ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই জায়গায় তৈরি হয় কারেন্ট, এবং কারেন্ট যখন তৈরি হয় সেই জায়গায় তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। আমরা জানি কারেন্ট যদি সে জায়গায় ফ্লো করে সে জায়গায় ম্যাগনেটিক ফিল্ড হয়, আর ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেখানে একটু কারেন্ট হয়। দিস ইজ মানে কি বলবো, ভাইস ভার্সা, তাই তো? তাইলে আমরা আবার বলি, প্রোটনগুলা কখনো কিন্তু স্ট্যাটিক হয়ে থাকে না, তারা কিন্তু অলওয়েজ স্পিনিংয়ে থাকে। তারা যখন স্পিনিংয়ে থাকবে তখন সেখানে কি তৈরি হবে? সেখানে তৈরি হবে হচ্ছে কারেন্ট। এবং এভরি কারেন্ট হ্যাজ এ স্মল ম্যাগনেটিক ফিল্ড। প্রত্যেক কারেন্টের কি আছে? একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড আছে। সো এভরি স্পিনিং প্রোটন হ্যাজ এ স্মল ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট, যেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাইলে এই যে প্রোটন তো ছোট, আমি এই বড় ম্যাগনেটিক ফিল্ড না বলে সেখানে বলবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, নর্মালি দ্য প্রোটন ইন হিউম্যান বডি আউটসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ র্যান্ডমলি ইন এনি ডিরেকশন। তাইলে এই যে প্রোটনগুলা, একটু আগে আপনাকে বললাম প্রোটনগুলো অলওয়েজ ইন ভাইব্রেটরি মোড, ওদের কোনো মোডের কোনো চেঞ্জ নাই যে মুড এখন ভাইব্রেশন করতে বসে আছে একটু পরে ভাইব্রেশন করতেছে, নো, তারা অলওয়েজ স্পিনিংয়ের মধ্যে আছে, ঘুরতেছে। এখন এই যে ঘোরাঘুরি হচ্ছে র্যান্ডম। এই ঘোরাঘুরি কিরকম? র্যান্ডম ইন এনি ডিরেকশন। কেউ আপনার দিকে তাকায় ঘুরতেছে, কেউ অন্য দিকে তাকায় ঘুরতেছে, বাট অলওয়েজ ইন ভাইব্রেশন। ওকে, when external magnetic field is applied, that is patient is placed in the magnet, these randomly moving proton align, their magnetic moment align, and they spin in the direction of external magnetic field. Some of them align parallel and other anti-parallel to the external magnetic field. When a proton align along external magnetic field, not only it rotates around itself, called spin,
বাট অলসো ইটস এক্সিস রোটেশন মুভস ফর্মিং আ কোন। ওকে, তাহলে আসি আমরা এই জিনিসটাতে। দিস মুভমেন্ট অফ দ্য এক্সিস রোটেশন অফ আ প্রোটন ইজ কল প্রিসিশন। এবার শুনেন, তাইলে আপনি দেখেন, আমি আপনাকে কি বললাম যে আমার বডিতে প্রোটন আছে, আপনার বডিতে প্রোটন আছে, তার মানে আপনার বডিতে প্রোটনগুলো সব সময় ভাইব্রেট করতেছে, আমার বডিতে প্রোটনগুলো সব সময় ভাইব্রেট করতেছে। তার মানে আমরা বলতে পারি এই ভাইব্রেটের ফলে আমাদের বডিতে ছোট ছোট কারেন্ট তৈরি হচ্ছে, এই কারেন্টের ফলে আমাদের বডিতে ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক তো? এখন এই ম্যাগনেটিক ছোট ছোট ডাইপোল মুভমেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বলতে পারি এই ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আমাদের বডি কি এমন কি সম্ভব এই ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার মাধ্যমে আমাদের বডিটা একটা বড় ম্যাগনেটে পরিণত হচ্ছে, তাই না? তাহলে কি বলতে পারি আমি আর আপনি ম্যাগনেট? বলতে পারি কি না? এখন দেখেন, আমি আর আপনি যদি ম্যাগনেট হইতাম তাইলে কি হইতো জানেন? তাইলে এই যে এখানে যে এসিটা আছে এটা চলে আসতো আমার বডির সাথে, কারণ আমি তো ম্যাগনেট। এই যে এখানে যে জিনিসপত্র আছে ম্যাগনেটিক মানে আয়রন দিয়ে তৈরি, সেগুলো সব আমার বডিতে চলে আসতো। এই যে ক্যামেরা আমার মুখের মধ্যে চলে আসতো। আসতেছে না কেন? কারণ এই যে আমার এবং আপনার বডিতে যে প্রোটনগুলা মুভ করতেছে তারা কেউ প্যারালাল কেউ এন্টি প্যারালাল। এই প্যারালাল এবং এন্টি প্যারালালের মাধ্যমে তারা নালিফাই করে ফেলে একজন একজনকে। সো আমার বডি হয়ে যায় নিউট্রাল। আমার বডিতে যতই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হোক সেটা একজন একজনকে কাটাকাটি করে হয়ে যায় কিরকম? নিউট্রাল। কিন্তু যখন আমাকে এমআরআই এর মেশিনের ভিতরে ঢুকাবে, যখনই আমাকে এমআরআই মেশিনের ভিতরে ঢুকাবে, এই যে র্যান্ডমলি মুভমেন্ট করতেছে প্রোটনগুলা, তারা কিন্তু ভদ্র হয়ে যাবে, তারা অ্যালাইন হয়ে যাবে। কারণ এই যে এমআরআই মেশিন, দেখেন এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক ইমেজিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে? তার মানে ম্যাগনেট, এমআরআই হচ্ছে একটা ম্যাগনেটের জিনিস। তো যখন একটা মানুষকে ম্যাগনেটের ভিতরে ঢুকাবো তখন সেই এত বড় এক্সটার্নাল ম্যাগনেটকে দেখে আমার বডির ছোট ছোট ম্যাগনেটগুলা তারা ভয়ে কি হয়ে যাবে? অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? অ্যালাইন হওয়ার পর তারা তো রোটেট করতেছে, এই রোটেটটাকে আমরা বলতেছি কি? স্পিন। তারা যে রোটেট করতেছে সেটাকে আমরা বলতেছি স্পিন। বাট তারা যখন রোটেট করতেছে তারা একটা সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, নিজেরা তো ঘুরতেছে পৃথিবীর মতো, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্পিন, এভাবে ঘুরতেছে, সাথে একটা কেন্দ্র করে একটা সেন্ট্রাল এক্সিস তৈরি করেও ঘুরতেছে। নিজেরা তো ঘুরতেছে, আবার একটা এক্সিস তৈরি করেও ঘুরতেছে। এই যে নিজেরা ঘুরতেছে, একটা এক্সিস তৈরি করে ঘুরতেছে, এর ফলে তৈরি হয় একটা কোণ। কি তৈরি হয়? এটা কোণ তৈরি হয়। এবং সে নিজে যেটা ঘুরতেছে সেটাকে আমরা স্পিন বলি, সে সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করে যেটাকে ঘুরতেছে সেটাকে আমরা প্রিসিশন বলি। সো আমরা যদি এই ছবিটা দেখি, হোয়াট ইজ স্পিন? এই যে এটা হচ্ছে আমার প্রোটনটা, যেটা হচ্ছে ঘুরতেছে, যে আমার বাইরে যখন ছিলাম সে তখনও ঘুরতেছিল। এই যে ঘোড়াটাকে আমি বলতেছি স্পিন। সে নিজের একটা সেন্টার করে ঘুরতেছে পৃথিবীর মতো এভাবে, ঠিক আছে? তারপর সে যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি তাকে ঢুকাইলাম, কিছু ম্যাগনেটিক ডাইপোল মানে প্রোটন, কিছু প্রোটন মানে প্যারালালি দাঁড়ায় গেল, কিছু প্রোটন এন্টি প্যারালালি দাঁড়ায় গেল ভদ্রের মতো দাঁড়ায়। তারা একটা সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করেও ঘুরতেছে, এবং এই সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করে যে তারা ঘুরতেছে, এর ফলে তৈরি হয়েছে কি? একটা কোণ তৈরি হয়েছে। একটা কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে, হ্যাঁ। এবং এটাকে আমরা বলবো কি? প্রিসিশন। তাহলে আমি আবার যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যখন আমরা বাইরে থাকি, আমাদের বডিতে অলওয়েজ আমাদের ছোট ছোট প্রোটনগুলো স্পিন করতে থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে? বাট দিস ইজ একজন একজনকে নালিফাই করে ফেলে, কারণ তারা হেফাজতলি ঘুরে, কেউ একদম প্যারালাল এন্টি প্যারালাল কিছুই না, একজন এদিকে, একজন উপরের দিকে, একজন নিচের দিকে, হেফাজত, এবং তারা একজন একজনকে নালিফাই করে ফেলে। দ্যাটস ওয়াই আই এম নট দ্য ম্যাগনেট। বাট যখন আমাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকানো হয়, তখন আমার বডিতে প্রোটনগুলা, তারা তো স্পিন করতেছিল এতক্ষণ, এখনো স্পিন করবে, বাট এখন তারা যেটা করবে, স্পিন করার সাথে সাথে তারা একটা সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করেও ঘুরবে, যেটাকে বলবো আমরা প্রিসিশন। তাদের এই সেন্ট্রাল এক্সিসকে কেন্দ্র করে ঘোরাটাকে আমরা বলবো প্রিসিশন।
এবং তারা একটা কোণ তৈরি করবে এবং তারা এখন কি হয়ে যাবে, তারা হয় প্যারালালি চলে আসবে সবাই, নইলে এন্টি প্যারালালি চলে আসবে। কথা বুঝছেন? তাহলে আমরা আমাদের বেসিক এমআরআই এর যে 4টা স্টেপ আছে, 4টা স্টেপের কোন স্টেপের মধ্যে আছি আমরা? স্টেপ নাম্বার 1-এ আছি। কোনটা? প্লেসিং দ্য পেশেন্ট ইনটু দ্য ম্যাগনেট। আমি কিন্তু এখনো সিগন্যাল দিই নাই, দিছি? এখনো কোনো সিগন্যাল পাঠাই নাই। আমি শুধু কি করছি, পেশেন্টটাকে এনেই আমি জাস্ট শোয়াই দিছি ম্যাগনেটের ভিতরে, মানে মেশিনের ভিতরে। এর মধ্যে এত কাহিনী হয়ে গেছে, এর মধ্যে তার বডির যে প্রোটনগুলো সেটা স্পিনিং করা শুরু করছে, সেই স্পিনিংগুলো প্যারালালি, মানে তারা এখন প্যারালালি দাঁড়ায় গেছে, কিছু অ্যান্টি প্যারালালি দাঁড়ায় গেছে, তারা স্পিনিং করার সাথে সাথে তারা প্রিসিশনও করতেছে। ওকে।